অর্থের অভাবে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় নিশ্চিতের চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ার ঘোষণা। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, রূপপুরে চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ। প্রধানমন্ত্রীর সাথে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ। দেশে জঙ্গি তৎপরতা নেই, চরমপন্থী সংগঠনের অস্তিত্ব আছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গিবাদের মামলায় জামিনপ্রাপ্তরা নজরদারিতে, বললেন তথ্য উপদেষ্টা। ২৬-এর ভোটে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আগের নির্বাচনের তুলনায় ফলাফল ব্যাপক গ্রহণযোগ্য, বলেছেন ইউ এর প্রধান পর্যবেক্ষক। নির্বাচনী ব্যয় কমানোর সুপারিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন মানুষও যেন অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, এজন্য সরকার আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করবে। ন্যায় বিচার নিশ্চিতে সরকার দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। জাতীয় আইনগত সহায়তা দিবসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তৃতাকালে নিজের কারাজীবনের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তারেক রহমান। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। মঙ্গলবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। বলেন, দীর্ঘ ১.৫ দশক পরে দেশ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানুষ যাতে স্বাভাবিকভাবে ন্যায় বিচার পেতে পারে, এজন্য সরকারের আইনি সহায়তা কেন্দ্র কাজ করে যাচ্ছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা। আমাদের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিতে জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। আইনি সহায়তা প্রদানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সমাজের সকল স্তরে ন্যায় বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। বইয়ে নয়, এটি প্রতিটি মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিকাচেভ। মঙ্গলবার সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা রূপপুর পরমাণু কেন্দ্রের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। পরমাণু কেন্দ্র স্থাপনের সহায়তা করায় রাশিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্পে রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিকাচেভ বলেন, বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দেশের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে। আজ বিকেলে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন হবে। এই উপলক্ষে রোসাটমের পরিচালক বাংলাদেশ সফর করছেন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে পুরো প্রকল্প এলাকা ও আশপাশে বইছে উৎসবের আমেজ। জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিকাচভ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর ডিজাইন ও নির্মাণ লাইসেন্স পাওয়ার পর 2017 সালের 30 নভেম্বর মূল নির্মাণ কাজ শুরু হয়। চলতি মাসের 16 তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, জ্বালানি লোডিং সফলভাবে সম্পূর্ণ হলে প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে কোনো জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিছু উগ্রবাদী থাকতে পারে। অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি তৎপরতাকে ব্যবহার করা হয়েছিল। ধীরে ধীরে মাঠ থেকে সশস্ত্র বাহিনী তুলে নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদীদের হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরে দেয়া চিঠি নিয়ে গেল কদিন ধরেই নিরাপত্তা জোরদার ও সতর্ক থাকার কথা বলে আসছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই ধরনের চিঠির বিষয়টি সত্য নয়, তবে দেশে কিছু উগ্রবাদীদের অস্তিত্ব থাকলেও জঙ্গি তৎপরতা নেই এমন দাবি তার। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু। জঙ্গি তৎপরতা বিগত ফ্যাসিস্ট সরকারের একটি কৌশল ছিল বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদী আমলের সময় তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠ থেকে ব্যারাকে ফেরানোর প্রক্রিয়া চলমান বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে ডিপ্লয়মেন্টটা হয়েছে 5 আগস্টের পরে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, সেটা অনেকাংশে এখন সীমিত এবং উইথড্রয়াল করা হয়েছে। এটা গ্র্যাজুয়ালি উইথড্র করা হচ্ছে, কোর্সিগিরি সেটা পুরোটাই উইথড্রয়াল হবে। এর আগে মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বাহিনীটিকে আরও আধুনিক করতে জনবল বাড়ানো সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে দেশ জঙ্গিতে ভরে গেছে এমন ন্যারেটিভ তৈরি করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দেশে জঙ্গি আছে স্বীকার করলেও এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার কিছুটা গা ছাড়া থাকায় উদ্ভট বিভিন্ন ইস্যুতে যখন তখন রাস্তা অবরোধ হয়েছে। এখন আর সেই পরিবেশ নেই। দেশে জঙ্গিবাদের অভিযোগে জেল খাটার পরও এখন যারা জামিনে আছেন তাদের নজরদারিতে রাখার কথা জানান তিনি। বলেন, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চলমান হাম ক্যাম্পেইনে 94 লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। সীমান্ত হত্যা 75% হ্রাস পেয়েছে বলে জানান তিনি। এটা শূন্যের কোটায় নামিয়ে আনতে ভারতকেও এগিয়ে আসতে হবে বলে জানান। কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেহেতু বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য। সেটা কতটা পেরে উঠবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব জিরোর কাছে নিয়ে আসার জন্য, কারণ আমি এই প্রবলেমটা স্বীকার করি এবং এটা অনেক বেশি বাড়াতে চাই না। নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে
ওপরের পানির দিকে ফোকাস রাখতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ডিপ টিউবওয়েলের ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট নিরাপদ পানি বলে জানান মন্ত্রী। এ সময় পুরনো চিন্তা বাদ দিয়ে বাংলাদেশকে বাঁচাতে নতুনভাবে ভাবার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরনো চিন্তা ভাবনাগুলোকে বাদ দিয়ে নতুন করে কি করে বাংলাদেশকে আপনারা সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখবেন। ইটস এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, নট উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, যে আমি এখানে বেঁচে থাকবো কি না সেই বিষয়টাকে আমাকে নিশ্চিত করতে হবে। এবং দেশের মানুষ, সরকার আপনাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তাভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। লেট আস ট্রাই যে আমরা কীভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিগত সময়ে রাজনৈতিক দুর্যোগও ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিল বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকার আগের সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছে, তবে কতটা বাস্তবায়ন করতে পারবে তা সময়ই বলে দেবে। বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত অভিবাসীদের অভিযোজনগত প্রতিবন্ধকতা এবং স্থানীয়ভাবে পরিচালিত সমাধান নিয়ে রাজধানীতে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী দাবি করেন, সমস্যাকে চিহ্নিত করতে পারাকেই রাজনৈতিক সরকারের গুণগত পরিবর্তন। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগ থেকেই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেছে। তিনি বলেন, এই সরকার সব জান্তা নয়, সমাজের সকল অংশীদারদের যুক্ত করতে চায়। দেশের উন্নয়নে যে কোনো এজেন্ডা সরকারের নজরে আনতে এনজিওদের ভূমিকার প্রশংসা করেন। মন্ত্রী বলেন, দু একজন বাদে স্বাভাবিকভাবে পরিবেশ নিয়ে সবার দুশ্চিন্তা বিজ্ঞান প্রমাণ করেছে ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তথ্যমন্ত্রী বলেন, বিজ্ঞান পৃথিবীর বাইরে এমন কোনো গ্রহ আবিষ্কার করতে পারেনি, সমস্যা হলে সেখানে যেতে পারবে। তাই একটাই পথ খোলা আছে, বিজ্ঞানকে মেনে এই গ্রহকেই বসবাসযোগ্য করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিকতা লাভ না করতে পারার কারণে এখানে রাজনৈতিক প্রক্রিয়াও এখনো সেই পরিমাণ পরিপক্ক না যে একটা উন্নত দেশের নীতি নির্ধারণের প্রক্রিয়ার মধ্যে বিরাজ করে। কিন্তু এই অজুহাতে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না, এবং আমি অনুরোধ করব এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের যে ভূমিকা, এই ভূমিকাকে আরো সোচ্চার করার জন্য। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ হয়েছে। নির্বাচনকে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক বলা হলেও সামনে আনা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ। ইইউ জানিয়েছে, এসব সুপারিশ বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত রয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এসব তথ্য জানান ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজাপস। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বলছে, নির্বাচন ছিল অংশগ্রহণমূলক, পেশাদারভাবে পরিচালিত এবং বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্য। তবে ইতিবাচক চিত্রের পাশাপাশি উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, বিশেষ করে নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা, আইনি কাঠামোর দুর্বলতা এবং ভোট গণনার প্রক্রিয়া নিয়ে রয়েছে সুপারিশ। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী ব্যয়ের উপর কার্যকর নিয়ন্ত্রণ না থাকলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তাই ব্যয়ের হিসাব বাধ্যতামূলক ও নিরীক্ষাযোগ্য করার উপর জোর দিয়েছে ইইউ। অভূতপূর্ব গণ আন্দোলন ও পরিবর্তনের দাবির প্রেক্ষাপটে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক এবং পেশাদারভাবে পরিচালিত। কিছু উদ্বেগ থাকা সত্ত্বেও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, এটি অবশ্যই স্বীকৃতি পাওয়ার যোগ্য। ফেনী রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ট্রেনটিতে কর্মরত সহকারী লোকমাস্টার। ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে 7:30টার দিকে এই ঘটনা ঘটে। আহত লোকমাস্টার মোহাম্মদ কায়সারকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
ফেনী রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলন্ত ট্রেনটির পাওয়ার কারে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত। তবে সেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়ে, এতে ইঞ্জিনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুরে চট্টগ্রাম থেকে বিকল্প একটি ইঞ্জিন পৌঁছার পর নতুন ইঞ্জিন সংযুক্ত হয়। হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে 3 ও বরিশালে 2 শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো গৌরীপুর উপজেলার 7 মাসের ছেলে শিশু, জামালপুর মাদারগঞ্জের 4 মাসের মেয়ে শিশু ও নেত্রকোনা দুর্গাপুরের 5 মাসের ছেলে শিশু। এ নিয়ে হাসপাতালটিতে পর্যন্ত মোট 20 শিশুর মৃত্যু হলো। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে আরো 32 জন। আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন 74 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 17 মার্চ থেকে পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 925 শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 831 জন। গত 24 ঘন্টায় চট্টগ্রাম জেলার হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরো 13 শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এখনো পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে 78 জনের। এদের মধ্যে 54 জন নগরীর ও 24 জন বিভিন্ন উপজেলার। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় 1 শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 17 জন। বর্তমানে ভর্তি আছে 58 জন। নোয়াখালী জেনারেল হাসপাতালে 2টি আইসোলেশন সেন্টারে 40টি শয্যা রয়েছে। অধিক রোগী হয়, বাকিদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। গাদাগাদি করে অধিক রোগী চিকিৎসা নেওয়ায় ডায়রিয়া রোগীরা হামে আর হাম আক্রান্তরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এছাড়া জ্বর, সর্দি, কাশি সহ অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে 2 বৌদ্ধ ভিক্ষু সহ 3 জন নিহত হয়েছেন। উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় সকাল 9টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয় 3 জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলেন সুধাইমা ভিক্ষু, সারা ভিক্ষু ও মাইক্রোবাস চালক লাহোরে মার্মা। নিহতরা সবাই খাগড়াছড়ির বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থা ও নিরাপত্তা ঘাটতির কারণে এই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। বর্ষা শুরুর আগেই মাত্র আধা ঘন্টার ভারী বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন নিচু এলাকা। মহানগরীর ওয়াসামোড়, চকবাজার, বাকুলিয়া, কাপাসগোলা সহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয় জলজট। এতে যানবাহন ও পথচারীরা পড়েছে দুর্ভোগে। ভারী বৃষ্টির সাথে শুরু হয়েছে প্রবল বজ্রপাত। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুর 12:30টার পর শুরু হয়েছে ভারী বৃষ্টি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আগামী 3 থেকে 4 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভূমি ও পাহাড় ধসের সতর্কতা জারি থাকবে, জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অর্থের অভাবে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, নিশ্চিতের চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ার ঘোষণা। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, রূপপুরে চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ। প্রধানমন্ত্রীর সাথে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ। দেশে জঙ্গি তৎপরতা নেই, চরমপন্থী সংগঠনের অস্তিত্ব আছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গিবাদের মামলায় জামিনপ্রাপ্তরা নজরদারিতে, বললেন তথ্য উপদেষ্টা। 26-এর ভোটে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আগের নির্বাচনের তুলনায় ফলাফল ব্যাপক গ্রহণযোগ্য, বলেছেন ইউ এর প্রধান পর্যবেক্ষক। নির্বাচনী ব্যয় কমানোর সুপারিশ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।